গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প গুপ্ত জহরত। রচনা পাঁচকড়ি দে। আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অপু আইচ। গল্পের অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। গল্পটা আপনাদের শোনানোর আগে একটা মজার কথা বলি। এই গল্পটা শুনলেই আপনাদের অন্য আর একটা বিখ্যাত গল্পের কথা মনে পড়ে যাবে, কিন্তু এ গল্প সে গল্পের নকল নয়, একটা বাংলা অ্যাডাপ্টেশন, এবং এটা করা হয়েছিল আজ থেকে 100 বছরেরও আগে। শুনে দেখুন কেমন লাগে। গুপ্ত জহরত। সেনাবাহিনীর ডাক্তার হয়ে যেতে হয়েছিল কাবুলের যুদ্ধে। সেখান থেকে এসে বাড়ি ফেরার আগে অবসন্ন শরীরটাকে একটু চাঙ্গা করে নিতে কটা দিন লাহোরে কাটিয়ে যাচ্ছি। এখানেই আলাপ গোবিন্দরামবাবুর সাথে। দুজনে এক বাড়িতে থাকি। অদ্ভুত ক্ষমতা সম্পন্ন লোক। সেটি মহল্লার কেসটায় তিনি আমাকে সঙ্গে নিয়েছিলেন। কাছ থেকে প্রত্যক্ষ করেছি তাঁর বুদ্ধির বাহাদুরি। ওই ঘটনার পর কয়েকটা দিন তিনি একটু মৌন ভাবাপন্ন হয়ে আছেন, আর মাঝে মধ্যে তার প্রিয় সেতার বাজিয়ে আমাকে শোনাচ্ছেন। সেদিনও বিকেলবেলা সেতার বাজাচ্ছিলেন। হঠাৎ বাজনা থামিয়ে দিয়ে বললেন, আপনি সেদিন আমাকে কি একটা জিজ্ঞেস করবেন বলছিলেন? আমি? ও হ্যাঁ, ওই যে আপনি বললেন না যে কোনো মানুষের ব্যবহারের জিনিস দেখে আপনি সেটা মানে সেই মানুষটার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারেন। হ্যাঁ, কতকটা পারি বই কি। তাহলে এই ঘড়িটা দেখে বলুন দেখি। আমি পকেট থেকে একটা পুরনো রূপোর ঘড়ি বার করে তাঁর হাতে দিলাম। তিনি সেটা বহুক্ষণ এক মনে নাড়াচাড়া করতে লাগলেন। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি এই ঘড়ির ভূতপূর্ব মালিকের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। কিন্তু এ ঘড়ি আপনার হাতে আসার পর আপনি একে অয়েল করিয়েছেন, সাফ করিয়েছেন, সুতরাং ভূতপূর্ব মালিকের অনেক চিহ্ন লোপ পেয়েছে। হ্যাঁ, আমি ঘড়িটা হাতে পেয়েই অয়েল করিয়েছিলাম। তবুও আমি যতটা পারি বলবার চেষ্টা করছি। এই ঘড়িটা আপনার বাবার ছিল। তিনি এটা পেয়েছিলেন আপনার পিতার মৃত্যুর পর। আমি হেসে বললাম, ঘড়ির পিছনে BCB খোদাই করা আছে। এটা দেখেই আপনি আন্দাজ করলেন, তাই তো? ঠিক বলেছেন, বিতে বসু। কাজেই আপনারই কেউ। ঘড়ির ওপরের তারিখ থেকে জানা যাচ্ছে যে এটা প্রায় 50-60 বছর আগেকার তৈরি। সুতরাং এটা ছিল আপনার পিতার। বাপের ঘড়ি সাধারণত বড় ছেলেই পায়, তারপর পেয়েছেন আপনি। হ্যাঁ। বললেন পেয়েই অয়েল করিয়েছেন, দেখেই বোঝা যায় সেটা বেশি দিনের নয়। সুতরাং ঘড়িটা আপনার হাতে খুব বেশি দিন আসেনি। ঠিক, কিন্তু ভূতপূর্ব মালিক সম্পর্কে কি জানা যাচ্ছে সেটা বলুন। এ ঘড়ির ভূতপূর্ব মালিক অর্থাৎ আপনার বড় ভাই বড়ই অসাবধানী ছিলেন। তার যশ মান ধন হবার কথা ছিল, কিন্তু স্বভাব দোষে কখনো তাঁর অবস্থা ভালো ছিল, আবার কখনো কখনো তিনি বড়ই কষ্টে পড়েছিলেন। শেষে মদ খেয়ে তার মৃত্যু হয়। আমি প্রায় লাফিয়ে উঠে পড়ে বললাম, আপনি আপনি বলছেন এই পুরনো ঘড়িটা থেকেই আপনি এসব জানতে পেরেছেন? আর কিভাবেই বা জানবো বলুন? আপনি যা বললেন এসবই সত্যি, কিন্তু
আশ্চর্য। আশ্চর্যের কিছু নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। ঘড়িটা কত জায়গায় টোল খেয়েছে আর এতে কত রকমের দাগ পড়েছে দেখুন। যে লোক দামি রূপোর ঘড়ি এমন অসাবধানে রাখতে পারে, সে লোক যে নিতান্তই অসাবধানী তা বলা কি খুব একটা কঠিন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তারপর ভিতরের দিককার ডালায় 4টে দাগ আছে। এই যে, মারোয়ারিদের কাছে কোনো জিনিস বন্ধক রাখলে তারা এই রকমের দাগ দেয়। আপনার দাদা মোট 4 বার এই ঘড়ি বন্ধক রেখেছিলেন। এ থেকেই বোঝা যায় যে সময়ে সময়ে তার টাকার বড়ই অভাব হয়েছিল, আবার সময়ে সময়ে অবস্থা ভালো হয়েছিল। তা না হলে ঘড়ি খালাস করবেন কিভাবে? আমি চুপ করে রইলাম। গোবিন্দবাবু বলে চললেন, ঘড়ির দম দেবার জায়গাটা ভালো করে দেখুন। চাবির আঁচড়ের দাগ পড়েছে চতুর্দিকে। মাতাল না হলে ঘড়িতে দম দেওয়ার সময় তার হাত এত কাঁপবে কেন, বা দম দেওয়ার জায়গাটা ঠিকমতো খুঁজে পাবেন না কেন? তাছাড়া ঘড়ির ওপর নিচ সর্বত্রই এত দাগ হয় কিভাবে? হয়তো যে পকেটে ঘড়ি রেখেছেন সেই পকেটেই চাবির গোছা বা যা তা আরো কত কি রেখেছেন। এসবই মাতালের লক্ষণ। যে লোক এত মদ খায় তার মৃত্যু যে মদেই হয়েছে, এ কথাটা বলে দেওয়ার কি এমন শক্ত কাজ? কথা বলতে বলতে গোবিন্দবাবু আবার সেতারখানা তুলে নিয়ে বললেন, নিন, এখন একটা বেহাক শুনুন। ঠিক এই সময়ে ডাক পিয়ন এসে তার হাতে একটা চিঠি দিয়ে গেল। তিনি চিঠিখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে অবশেষে অতি সাবধানে চিঠিখানা খুললেন। অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর সেখানা আমার হাতে দিয়ে বললেন, পড়ুন। আমি পড়লাম। চিঠিতে লেখা আছে, শ্রদ্ধাস্পদেষু এক আত্মীয়ের কাছে শুনলাম। আপনি আমার পিতার সহপাঠী ও একসময় বিশেষ বন্ধু ছিলেন। আমি শ্রীযুক্ত মনোহরকর মহাশয়ের একমাত্র কন্যা। আমার পিতা বহুকাল আগ্রায় বাস করেন। তিনি ডাক্তার ছিলেন। পরে আগ্রা থেকে বদলি হয়ে আন্দামান যান। আমাকে ব্রহ্মবালিকা বিদ্যালয়ে রেখে যান। আমার মাতা আগেই গত হয়েছিলেন। পিতা ব্রাহ্ম বলে আত্মীয় স্বজনদের সঙ্গে তার সদ্ভাব ছিল না। তিনি যখন আন্দামানে যান তখন আমার বয়স 12-13 বছর। তার যাওয়ার প্রথম 2 বছর নিয়মিত চিঠিপত্র পেতাম, মাসে মাসে টাকাও পেতাম। তারপর একদিন তার চিঠিতে জানতে পারলাম তিনি দেশে ফিরছেন। এরপর 2 বছর কেটে গেল, তার আর কোনো সংবাদ নেই। তার যে কি হলো আজ পর্যন্ত তার কিছুই জানতে পারলাম না। আমাদের আচার্য মহাশয়ের কাছে আপনার অনেক প্রশংসা শুনলাম। আজ অনন্যপায় হয়ে আপনাকে এই পত্র লিখছি। আমি জানি আপনি চেষ্টা করলেই আমার পিতার অনুসন্ধান সম্ভব হবে। আশা করি দুঃসময়ে আমাকে দয়া করবেন। অনুগ্রহ করে এখানে যদি একবার আসেন তবে অন্যান্য সকল কথা জানাতে পারি। ইতি আপনার কন্যা শ্রীমতী প্রতিভা। চিঠি পড়া শেষ করে বললাম, কি করবেন? তাই তো ভাবছি। আপনার বন্ধুর মেয়ে। আপনি যাবেন? আমি গিয়ে কি করব? আমার আর একটা ওস্তাদি দেখতে পাবেন। আমি একটু ভেবে নিয়ে বললাম, হ্যাঁ, মানে আমার এখানে থাকাও যা, আগ্রায় থাকাও তাই। একটা চেঞ্জও হবে, তাতে উপকারই হবে। আরও একটা উপকার হতে পারে। কিরকম? আপনি তো এখনো বিয়ে করেননি। এই প্রতিভাকেই বিয়ে করে নিন না। বেচারি 3 কুলে কেউ নেই। আপনি খেপেছেন দেখছি। যে মেয়ে দিনরাত তার নিরুদ্দেশ বাবার জন্য কেঁদে মরছে, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি কোথায় তার বাবার সন্ধান করবেন, না তার বিয়ে নিয়ে মশকরা করছেন? মোটেই মশকরা করছি না। ভবিষ্যতের কথা কে বলতে পারে? আচ্ছা, ওসব বাদ দিন। যাওয়া কবে ঠিক করছেন সেটাই বলুন। আপনি কবে যেতে পারবেন বলুন? আমার আর কি, আপনি যবে বলবেন আমি তো প্রস্তুত। তবে শুভস্য শীঘ্রম, আজই, এখনই। আমরা সেই দিনই রাতের গাড়িতে রওনা দিলাম।
আমরা আগ্রায় পৌঁছে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের সন্ধানে চললাম। দেখলাম বিদ্যালয় বলতে যা বোঝায় সেটা ঠিক তেমন নয়। এখানে যিনি ব্রাহ্ম সমাজের আচার্যের কাজ করতেন, তিনি তার বাড়ির মধ্যে একটি ছোট বিদ্যালয় স্থাপন করেছিলেন। 4-5 জনের বেশি ছাত্রী ছিল না। তার অবস্থা বিশেষ সচ্ছল না থাকায় কয়েকটি বালিকাকে তাঁর বাড়িতেই থাকতে দিয়েছিলেন। এই সুবাদে তার কিছু উপার্জন হতো। তার স্ত্রী বিদুষী ছিলেন, তিনি শিক্ষয়িত্রীর কাজ করতেন। প্রতিভার বাবা নিরুদ্দেশ হওয়ায় তার টাকা আসা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আচার্য মশাই তাকে নিতান্ত অনাথা দেখে বিনা পয়সাতেই নিজের বাড়িতে রেখেছিলেন এবং তার বাবার সন্ধান পাওয়ার চেষ্টা করছিলেন। আমরা এখানে আচার্য মশাইয়ের সঙ্গে দেখা করলাম। তিনি আমাদের বিশেষ খাতির করে বসতে দিলেন। তারপর গোবিন্দবাবুকে বললেন, আমি প্রতিভাকে আপনার শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছি। আপনি তার বাবার বাল্য বন্ধু। এই দুর্ভাগিনীর উপকার হলে আমরা সকলেই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার যথাসাধ্য চেষ্টা করব। তার আগে সবটা শুনতে হবে। একটু অপেক্ষা করুন, আমি প্রতিভাকে এখানেই আনছি। তার মুখে শুনলে আপনি সবই বুঝতে পারবেন। এই বলে আচার্য মশাই উঠে গেলেন। কিছুক্ষণ পরেই এক পরম রূপবতী ষোড়শী যুবতী সেই ঘরে এসে ঢুকলেন। সত্যি কথা বলতে কি, আমার মনে হলো তার অপরূপ রূপলাবণ্যে ঘরখানাই যেন ঝলমলিয়ে উঠল। আচার্য মশাই বললেন, এই আপনার বাল্যবন্ধুর কন্যা প্রতিভা। আর প্রতিভা, ইনি স্বনামধন্য গোবিন্দবাবু। তারপর আমাকে দেখিয়ে বললেন, আর ইনি ডাক্তার বসু, গোবিন্দবাবুর বিশেষ বন্ধুই বলা যায়। গোবিন্দবাবু বললেন, অসমবয়সী বন্ধু। ডাক্তার বয়সে আমার চাইতে বিস্তর ছোট। যাই হোক, তোমার পত্র পেয়ে কতকটা জানতে পেরেছি, কিন্তু তোমাকে আমার আরও কিছু জিজ্ঞাসা করবার আছে। আপনি যে অনুগ্রহ করে এসেছেন, এতেই আমি। অত্যন্ত বিনয়াবনত হয়ে কথাটা বলতে গেল প্রতিভা, কিন্তু গোবিন্দবাবু তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে কেঠো ভঙ্গিতে বললেন, অনুগ্রহ নিগ্রহের কথা পরে হবে, এখন যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। বলুন। প্রতিভা ধীরে ধীরে এক পাশে এসে বসল। গোবিন্দবাবু বললেন, কত তারিখে তোমার বাবা নিরুদ্দেশ হন সে সম্বন্ধে কোনো ধারণা করতে পারো? 2 বছর হলো। কার্তিক মাসের 15 তারিখে তার এখানে পৌঁছবার কথা ছিল। পথে কোথায় নামবেন বলেছিলেন? হ্যাঁ, লিখেছেন যদি পারেন কাশী হয়ে আসবেন। সেখানে কি তার কোনো বন্ধু আছেন? একজন ছিলেন বলে শুনেছিলাম। তার নাম? হরিহর সরকার। শুনেছি কমিশরিয়েটের গোমস্তা ছিলেন। তার কাছে খোঁজ নেওয়া হয়েছিল? প্রতিভা আচার্য মশাইয়ের দিকে তাকালো। তিনি বললেন, হ্যাঁ, আমি নিজে কাশী গিয়ে তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি কি বলেন? তিনি বললেন যে মনোহরবাবু কাশীতেই আসেননি। যদি আসতেন তাহলে নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতেন। আর কোথাও সন্ধান করেছিলেন? করেছিলাম, কিন্তু কোনো সন্ধান পাইনি। এই হরিহরবাবু কি এখন কাশীতেই আছেন? না, 1 বছর হলো তিনি মারা গিয়েছেন। গোবিন্দবাবু প্রতিভার দিকে তাকিয়ে বললেন, তারপর কি হলো বলো। 1 বছর আগে কেউ একজন খবরের কাগজে আমার ঠিকানা চেয়ে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। যিনি বিজ্ঞাপন দিয়েছিলেন তার কোনো ঠিকানা ছিল? না, কেবল লেখা ছিল ডাক্তার মনোহর কর, যিনি আন্দামানে চাকরি করতেন। তার কন্যা এই সংবাদপত্রে তিনি এখন কোথায় আছেন জানালে তার বিশেষ উপকার হতে পারে। তারপর কি করলে? ঠিকানা কাগজে ছাপালে? আচার্য মশাই বললেন, হ্যাঁ, আমি ওই কাগজেই ঠিকানাটা ছাপাই। আচ্ছা, কাশীর ওই হরিহর বাবুর মৃত্যুর কতদিন পর কাগজে বিজ্ঞাপনটা বেরিয়েছিল সেটা বলতে পারবেন? বোধহয় 1 দেড়েক পরে। তারপর কি হলো? তারপর প্রতি 2 মাস অন্তর ডাকে একটা করে পার্সেল আসতো আমার নামে। সেই পার্সেলে থাকে একটা করে মুক্ত। এই বলে প্রতিভা একটা বাক্স খুলল। দেখলাম তার ভেতরে রয়েছে 5টি মূল্যবান মুক্ত।
গোবিন্দবাবু বললেন, পার্সেলের মোড়কগুলো আছে? হ্যাঁ, আছে, এই যে। গোবিন্দবাবু বেশ খুঁটিয়ে পার্সেলের মোড়কটা দেখলেন, তারপর বললেন, তারপর? এই চিঠিটা পেয়েছি। প্রতিভা একটা চিঠি গোবিন্দবাবুর হাতে দিলেন। চিঠিতে লেখা আছে, 17 তারিখ রাত 9টার সময় তাজমহলের পশ্চিম দিকে দাঁড়িয়ে থেকো। তোমার ওপর যে অন্যায় হয়েছে তার প্রতিকার করব। যদি বিশ্বাস না হয়, তোমার দুজন আত্মীয় বা শুভানুধ্যায়ীকে সঙ্গে আনতে পারো, কিন্তু পুলিশে খবর দিলে কারো দেখা পাবে না, তোমারও কোনো উপকার হবে না। গোবিন্দবাবু চিঠি এবং চিঠির খাম খুব ভালো করে খুঁটিয়ে দেখে নিয়ে আচার্যি মশাইকে বললেন, কি ঠিক করেছেন? আপনি যা বলবেন। আমার তো মনে হয় যাওয়াটা জরুরি। প্রতিভার সঙ্গে আমি আর ডাক্তার বসু থাকব। আমাদের সঙ্গে যেতে নিশ্চয়ই তোমার ভয় করবে না। প্রতিভার দিকে তাকিয়ে শেষের কথাটা বললেন। প্রতিভা মাথা নিচু করে নিয়ে বলল, আপনাদের সঙ্গে যেতে আর ভয় কি? যাক, তার মানে তুমি আমার বন্ধুর উপযুক্ত কন্যা। কাল সন্ধ্যের পরেই আমরা আসব। তৈরি হয়ে থেকো। আচার্য মশাই, এখন তাহলে উঠি। হ্যাঁ, আর একটা কথা, পার্সেলের খামের উপর যে হাতের লেখা আর এই চিঠির হাতের লেখা দুটো কিন্তু একই ব্যক্তির। দেখা যাক কাল কি হয়। পথে গোবিন্দবাবু একটিও কথা বললেন না। বাসায় ফিরে এসে বললেন, এই মেয়ের বাপকে খুন করেছে তারই পরম বন্ধু কাশীর ওই গোমস্তা মশাই। পরে মিলিয়ে নেবেন। কথা মতো পরদিন সন্ধ্যার পরেই আমরা আচার্যি মশাইয়ের বাড়ি গিয়ে হাজির হলাম। প্রতিভা তৈরি হয়েই ছিল। সে গোবিন্দবাবুকে বলল, কাল আপনাদের আর একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম। কি জিনিস? এই যে, এই রেজিস্ট্রি চিঠিটা। বাবার যেদিন এখানে পৌঁছবার কথা ছিল সেদিনই তার নামে এটা আসে। আমি সই করে নিয়ে নিই। তারপর তিনি ফিরে না আসায় আমি খুলেছিলাম। গোবিন্দবাবু সেটা দেখে নিয়ে বললেন, এটা দেখছি একটা বড়সড় বাড়ির রাফ প্ল্যান, দেশি কাগজে আঁকা। অনেকগুলো ঘর, বারান্দা, উঠোন আছে। এক জায়গায় একটা লাল কালির চিহ্ন। তার ঠিক উপরে লেখা, চারদিক থেকে 37 ফুট। নিচে উর্দুতে লেখা, 4 স্বাক্ষর। তারপর 4 রকম হাতের লেখায় 4টে নাম: আব্দুল, দোস্ত মোহাম্মদ, হাজারিমল, কুমার সিং। এটা একটা দরকারি কাগজ, তাতে কোনো সন্দেহ নেই। এই বলে তিনি চিঠিটা যত্ন করে নিজের পকেটে রেখে দিয়ে বললেন, বেরিয়ে পড়া যাক, আমাদের একটু আগে পৌঁছে যাওয়া উচিত। একটা গাড়ি ডেকে আনা হলো। আমরা 3 জন গাড়িতে উঠলাম এবং খানিকক্ষণের মধ্যেই তাজমহলে এসে উপস্থিত হলাম। কিন্তু নির্দিষ্ট জায়গায় তখনও পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। ঠিক 9টার সময় একজন আমাদের দিকে এগিয়ে এসে বলল, আপনার নাম কি প্রতিভা দেবে? হ্যাঁ, এরা দুজন আমার আত্মীয়। পুলিশের লোক নয় তো? না, দুজনকে সঙ্গে আনা যাবে চিঠিতে এমনই লেখা ছিল। জানি, আসুন। রাস্তায় এসে দেখলাম একখানা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা 3 জন সেই গাড়িতে ওঠার পর সঙ্গের অচেনা লোকটি গাড়ির কোচ বক্সে উঠে গাড়ি হাঁকিয়ে দিল। গাড়ি কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছে গোবিন্দবাবু তা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি চলতে লাগল। প্রায় আধ ঘন্টা চলার পর গাড়িটা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। গোবিন্দবাবু বললেন, বালুগঞ্জ, জহরমালের বাড়ি। মনে মনে ভাবলাম, গোবিন্দবাবুর অবেদিত স্থান এ জগতে আছে কিনা সন্দেহ। কোচম্যান নেমে দরজা খুলে দিল।
দেখলাম বাড়িটা বেশ সুসজ্জিত। অনেকগুলো ঘর পেরিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। একটি বাঙালি যুবক এগিয়ে এসে বলল, প্রতিভা দেবী? প্রতিভা ঘাড় নাড়ল। যুবক বলল, আমার নাম বরেন্দ্রনাথ সরকার। আমি ঈশ্বর হরিহর সরকারের পুত্র। আমার এক যমজ ভাই আছে, তার নাম নরেন্দ্রনাথ সরকার। আমার বাবা আপনার বাবার বিশেষ বন্ধু ছিলেন। এই দুই ভদ্রলোককে? আমার আত্মীয়। আমার নাম গোবিন্দরাম আদিত্য, আর ইনি ডাক্তার বসু। বেশ বেশ। আপনারা কি সব ঘটনা জানেন? হ্যাঁ, খানিকটা জানি। এটাও জানি যে প্রতিভার বাবা আপনাদের বাড়িতে খুন বা গুম হয়েছেন। আপনার বাবা তাকে খুন করেছেন। এ কথা শুনে প্রতিভা চমকে উঠল। আমার মনে হলো সে বোধহয় এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। প্রতিভার সামনেই গোবিন্দবাবু এই ধরনের কথা বলায় গোবিন্দবাবুর ওপর মনে মনে অত্যন্ত বিরক্ত হলাম। বরেন্দ্রবাবু হাসি মুখে বললেন, ওরে, বাবুদের তামাক দিয়ে যা। আপনি আগে তামাক খান, আপনি কিছুই জানেন না। বরেন্দ্রবাবুর কথায় প্রতিভা খানিকটা ধাতস্থ হল। ব্যাকুল চোখে বরেন্দ্রর দিকে তাকিয়ে রইল। গোবিন্দবাবু বললেন, তবে আপনিই বলুন, আমি শুনি। আমার বাবাও গোমস্তাগিরির কাজ নিয়ে আন্দামানে যান। বছর 2 আগে তিনি হঠাৎ ফিরে আসেন এবং এসেই চাকরি ছেড়ে দেন। অনেক দিন ধরেই তিনি পেটের অসুখে ভুগছিলেন। তার টাকার কোনো অভাব ছিল না, অনেক টাকা রোজগার করেছিলেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এ আর কি দেখছেন, আমার ভাইয়ের বাড়ি দেখলে বুঝতে পারতেন। যাক সে কথা, টাকা থাকলে কি হবে, বাবা কিন্তু সুখী হতে পারেননি। সব সময় যেন কি একটা ভয় তাকে তাড়িয়ে বেড়াতো। চাকর বাকরদের বলে রেখেছিলেন কাঠের পাওয়ালা কোনো লোক যেন বাড়িতে ঢুকতে না পারে। একজন ভৃত্য আমাদের জন্য তামাক সেজে এনে দিয়ে গেল। নিন, তামাক খান। হ্যাঁ, তারপর? বছর 2 আগে হঠাৎই আন্দামান থেকে একটা চিঠি পেয়ে তার ব্যামো আরও বেড়ে গেল। একদিন আমাদের 2 ভাইকে ডেকে গোপনে বললেন, দেখো, আমার দিন ফুরিয়ে এসেছে। যাওয়ার আগে তোমাদের সব কথা জানিয়ে যাওয়া দরকার। আমি মহাপাপী। আমার বন্ধুর ধনও আমি চুরি করেছি। তার অনাথা কন্যার উপর বড় অবিচার করেছি। যে ধন তার পাওয়া উচিত ছিল তার কিছুই তাকে দিইনি। কথা বলতে বলতে বাবা একছড়া মুক্তার হার বার করে বললেন, এই দেখো, এই মুক্তার হারখানা তাকে পাঠিয়ে দেবো বলে বার করে রেখেছিলাম, কিন্তু আমি এমনই লোভী, এমনই পাপী যে প্রাণ ধরে তারে দিতে পারিনি। তোমরা নিশ্চয়ই ভাবছো এ হার এলো কোথা থেকে। আন্দামানে আমরা দুজনে প্রায় কোটি টাকার জহরত পেয়েছিলাম। আন্দামান থেকে ফিরে মনোহর আমার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কিন্তু বাবা আর কোনো কথা বলতে পারলেন না, অজ্ঞান হয়ে গেলেন। আমরা তাড়াতাড়ি ডাক্তার ডাকতে ছুটলাম। তারপর? ঘণ্টাখানেকের পর তিনি আবার কতটা সুস্থ হয়ে উঠলেন। তখন আবার সকলকে বিদায় দিয়ে আমাদের দুজনের হাত ধরে বললেন, আমি এখন মৃত্যুশয্যায়। আমায় ছুঁয়ে ভগবানের কাছে শপথ করো যে সেই ধনের অর্ধেক তোমরা মনোহরের মেয়েকে দেবে। আমিও ভগবানের নামে শপথ করে বলছি, আমি মনোহরকে খুন করিনি। সে হঠাৎ এসে হাজির হয়। জহরতের ভাগ নিয়ে দুজনের মধ্যে বচসা হলো। তার হার্টের অসুখ ছিল, উত্তেজিত হয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলল। আমি তাড়াতাড়ি তাকে তুলতে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে। বাবার মৃত্যু সংবাদ পেয়ে প্রতিভা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। আকুল হয়ে কেঁদে উঠল। আমি যে কিভাবে তাকে সান্ত্বনা দেব কিছুই বুঝে উঠতে পারলাম না। তার হাত দুটো শক্ত করে ধরে রইলাম।
গোবিন্দবাবুর হৃদয় বড়ই কঠিন, জানি না কি ধাতুতে গড়া। কৌতূহলী বালকের মতো বরেন্দ্রবাবুর মুখের দিকে তাকিয়ে বললেন, তারপর বাবা বলতে লাগলেন, ভয়ে আমার সর্বাঙ্গ কাঁপতে লাগলো। আমি ভাবলাম নিশ্চয়ই পুলিশ আমাকে খুনি বলে গ্রেপ্তার করবে। নিরুপায় হয়ে আমার একজন বিশ্বাসী চাকরকে ডেকে সেই গভীর রাত্রে মনোহরের মৃতদেহ মাটির নিচে পুঁতে ফেললাম। এই পর্যন্ত বলেই হঠাৎ বাবা জানলার দিকে তাকিয়ে বিকৃত গলায় চিৎকার করে উঠলেন, ওকে কে ওখানে? কি ভয়ানক! বাঁচা! আমরা দেখলাম একটা দাড়িওয়ালা বিকট মুখ জানলা দিয়ে উঁকি মারছে। আমরা ছুটে বাইরে গেলাম, কিন্তু কোথাও তাকে আর দেখতে পেলাম না। ফিরে এসে দেখলাম বাবার মৃত্যু ঘটেছে। এই পর্যন্ত বলে বরেন্দ্রবাবু চুপ করে গেলেন। তারপর নীরবে তামাক টানতে লাগলেন। বরেন্দ্র চুপ করায় আমি একটু স্বস্তি বোধ করলাম, কিন্তু গোবিন্দবাবুর যেন এখনই সবটা জানা প্রয়োজন। গম্ভীরভাবে বললেন, তারপর মনোহরবাবুর মৃত্যুর পরপরই বাবা কাশির বাড়ি ছেড়ে আগ্রায় এসে বাস করতে শুরু করেন। আমরা দুই ভাইও তাঁর সঙ্গেই ছিলাম এবং এখানেই বাবার মৃত্যু হয়। বাবার সৎকার করে এসে আমরা দেখি বাবার যে ঘরে মৃত্যু হয়েছে সেই ঘরের সব জিনিসপত্র কে এসে ওলটপালট করে গেছে, কিন্তু কিছু চুরি করেনি। শুধু তার বিছানার উপর একখানা কাগজ রেখে গেছে, তাতে উর্দুতে লেখা। 4 স্বাক্ষর। আমরা বিস্মিত হয়ে গোবিন্দবাবুর মুখের দিকে তাকালাম। বরেন্দ্র বললেন, আশ্চর্য! আপনি কিভাবে জানলেন? আন্দাজে বললাম। তারপর কি হলো বলুন। আমাদের কাশির বাড়ি এবং এখানকার আগ্রার বাড়ি তন্নতন্নে করে খুঁজলাম, কিন্তু বাবার মুখে শোনা সেই কোটি টাকার গুপ্তধনের কোনো সন্ধান পেলাম না। তা সত্ত্বেও সেই মুক্তার হারখানা আমি বাবার কথা মতো এনাকে দেবার জন্য বদ্ধপরিকর হলাম। যদিও আমার ভাই এতে একেবারেই রাজি ছিল না। সরাসরি হারখানা এঁকে দিতে গেলে কে কি বলবে, অথবা ইনি নেন কি না নেন, এই ভেবে আমি কাগজে এর ঠিকানার জন্য বিজ্ঞাপন দিই। হ্যাঁ, এটা আমরা জানি। একেবারে হারটা পাঠিয়ে দিলে কে কি সন্দেহ করে, এই ভেবে আমি 2 মাস অন্তর এক একটা মুক্ত পাঠিয়ে দিতে লাগলাম। প্রতিভা নিশ্চয়ই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। তারপর সে গুপ্তধনের সন্ধান শেষ পর্যন্ত পেয়েছেন? সে কথাই বলছি, আমিও সব ধন দৌলত নিয়ে ভাবা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমার ভাইটি ছাড়বার পাত্র নয়। সে তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে শেষে ছাদের উপর একটা ছোট চোরকুঠুরির নিচের ছাদ খুঁড়ে জহরতের সিন্দুক আবিষ্কার করে, তারপর সেটাকে নিচে নামিয়ে নিয়ে আসে। তারপর আমি ভাইকে বললাম, দেখ, এর অর্ধেক কিন্তু আমাদের নয়। বাবার মৃত্যুশয্যায় আমরা শপথ করেছি এর অর্ধেকটা আমরা মনোহরবাবুর মেয়েকে দেব। কিন্তু সে বলে যে এই সম্পদ সে খুঁজে বার করেছে, সুতরাং সে তার থেকে কারোকেই কোনো ভাগ দিতে রাজি নয়। এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। তারপর আমি প্রচণ্ড বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসে এখানে এই বাড়ি ভাড়া করে বাস করছি। আপনার বাবা এই জহরত কোথায় পেয়েছিলেন তা আপনি কিছু জানেন? কিচ্ছু জানি না। এখন তাহলে কি করতে চান? এখন আপনারা এসেছেন, এখনই তার সঙ্গে দেখা করব। সবাইকে দেখলে হয়তো ভয় পেয়ে দিয়েও দিতে পারে। সেই রাত্রেই তাঁর সঙ্গে দেখা করা স্থির হল। রাত প্রায় 11টার সময় আমরা 4 জন তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। অনেক ঠেলাঠেলির পর একজন চাকর এসে দরজা খুলে দিল। বরেন্দ্র বললেন, বেটারা সব মরে আছে নাকি? ছোটবাবু কোথায়? আজ্ঞে, বাবু তার ঘরেই আছেন হুজুর। চল দেখি, আলো দেখে নিয়ে চল। বরেন্দ্রর পিছন পিছন আমরাও ওপরে উঠতে লাগলাম। একটা ঘরের সামনে এসে তিনি দাঁড়ালেন। দরজা বন্ধ ছিল। বরেন্দ্র বললেন, ঘরের দরজা বন্ধ করে দিয়ে জহরতের হিসেব কষাই এখন এর প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বারবার দরজা ধাক্কা দিয়েও কেউ দরজা খুলল না, বা ভিতর থেকে কোনো সাড়াও পাওয়া গেল না।
বরেন্দ্র এবার দরজার একটা ছিদ্র দিয়ে ঘরের ভিতরে কি হচ্ছে দেখবার চেষ্টা করলেন এবং হঠাৎই এমন একটা বিকট আওয়াজ করে পিছন দিকে ছিটকে সরে এলেন যে আমরা সকলেই চমকে উঠলাম। গোবিন্দবাবু সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে দরজার সেই ছিদ্রে চোখ রাখলেন, তারপরেই বললেন, দরজা ভাঙতে হবে। তাঁর শরীরে অসীম শক্তি। দরজার পাল্লায় পিঠ ঠেকিয়ে এমনভাবে চাপ দিতে লাগলেন যে কয়েক মুহূর্ত পরেই সশব্দে দরজা ভেঙে পড়ল। পরক্ষণেই যে দৃশ্য দেখতে পেলাম তাতে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। প্রতিভা অপ্রকৃতিস্থ হয়ে টোলে পড়েই যাচ্ছিল। আমি তৎক্ষণাৎ তাকে ধরে না ফেললে আর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। দেখলাম এক ব্যক্তি চেয়ারে বসে আছে। তার দেহ অসাড়, নিষ্পন্দ। বোঝাই যাচ্ছে বহুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। তার চেহারা এবং বরেন্দ্রর চেহারা এতটাই এক যে আমি স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। বরেন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। সহসা বলে উঠল, এমন সর্বনাশ করে গেল। নরেন লোভী ছিল ঠিকই, কিন্তু কারোর সাথে শত্রুতা তো ছিল না ওর। আশ্চর্য, জহরতের সিন্দুকটাও নেই। গোবিন্দবাবু বললেন, ডাক্তারবাবু, প্রতিভাকে এখানে রাখা আর উচিত নয়। আপনি একে বাড়ি পৌঁছে দিয়ে ওই গাড়িতেই আবার ফিরে আসুন। বরেন্দ্র বাঁশ পাতার মতো কাঁপতে কাঁপতে বললেন, আমি যে নরেনের মৃত্যু সম্পর্কে কিছুই জানি না, হে আপনারা জানেন। কিন্তু এখন পুলিশ কি তা শুনবে? তারা ভাববে আমি জহরতের লোভে নিজের ভাইকে খুন করেছি। যদি বাঁচতে চান তো আপনিও এক্ষুনি এদের গাড়িতেই কোতোয়ালিতে যান। খুনের খবরটা দিন। তদন্তে সাহায্য না করলে তারা আপনাকে আরো বেশি করে সন্দেহ করবেন। গোবিন্দবাবুর হাবভাব, কথাবার্তা আর গায়ের শক্তি দেখে বরেন্দ্র বোধহয় অনেকটা ভরসা পেয়েছে। বললেন, আপনি যা বলবেন তাই করব। আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করুন। যেটা বললাম আপাতত সেটাই করুন। আমি অর্ধমূর্ছিতা প্রতিভাকে ধরে ধরে গাড়িতে ওঠালাম। বরেন্দ্র আমাদের সঙ্গে উঠলেন। তাকে কোতোয়ালিতে নামিয়ে দিয়ে আমি প্রতিভার বাড়ির দিকে চললাম। প্রতিভা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে গাড়িতে আমার গায়ের সঙ্গে গা ঘেঁষে বসে রইল। আমি প্রতিভাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আবার সেই গাড়িতেই গোবিন্দবাবুর কাছে ফিরে এলাম। গোবিন্দবাবু আমাকে দেখেই বলে উঠলেন, আসুন ডাক্তারবাবু, আমরা দুজনে এই ঘরটা একবার ভালো করে দেখে নিই। পুলিশ বাহাদুরেরা যে ভোরের আগে এখানে পদার্পণ করবেন তেমন বিশ্বাস আমার নেই। তাদের কুষ্ঠিতে তা লেখা নেই। যাক, এখন মৃতদেহটা ভালো করে লক্ষ্য করুন। দেখলাম মৃতদেহের জামার বুকে একটা কাগজ আঁটা, তাতে লেখা 4ই স্বাক্ষর। বললাম, এর অর্থ? খুন করে জানান দিয়ে গেছে। এবার এই দিকে এসে দেখুন। ঘুরে গিয়ে দেখলাম মৃতদেহের ঠিক কাঁধের ওপর একটা ছোট্ট তীর বিঁধে আছে। আমি হাত বাড়াতেই গোবিন্দবাবু সচকিত হয়ে বলে উঠলেন, হাত দেবেন না, হাত দেবেন না, সাবধান, বিষাক্ত তীর। এই বিষেই মৃত্যু হয়েছে? কিন্তু খুনটা করল কে? দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলাও তাই, কিন্তু তবু কোনো লোক জানলা দিয়েই ঢুকেছে। সেটা কিভাবে বুঝছেন? এই দেখুন তার পায়ের দাগ, আর এগুলো লক্ষ্য করুন, গোল গোল ছোট ছোট কাদার দাগ। এক জায়গায় নয়, সমস্ত ঘরময়। ওগুলো কিসের দাগ? বোধহয় মোটা ধরনের কোনো লাঠির। না, লাঠি নয়, তবে পায়ের দাগের পাশেই এই গোল গোল দাগ। লাঠি নিয়ে হাঁটলে একটা পায়েরই ছাপ পড়বে কেন? অর্থাৎ সেই কাঠের পায়ের এক পেয়ে লোক। খানিকক্ষণ চুপ করে থেকে গোবিন্দবাবু বললেন, কারোর সাহায্য না নিয়ে জানলা খুলে
এ ঘরে ঢোকা যাবে না। সুতরাং লোক ছিল দুজন। এখানে একটা বড় দড়ি পড়ে আছে। ঘরের ভেতর থেকে কেউ জানলা দিয়ে দড়িটা ঝুলিয়ে দিয়েছিল। তারপরে আমাদের ওই এক পেয়ে বন্ধুবর দড়ি বেয়ে ঘরে ঢুকে নরেন্দ্রবাবুকে খুন করে জহরতের সিন্দুক নিয়ে নেমে যায়। এত তাড়াতাড়ি নেমেছে যে হাতের চামড়া ছিঁড়ে গিয়েছিল। এই দেখুন, দড়িতে রক্তের দাগ। কিন্তু দড়ি ঝুলিয়ে দিয়েছিল কে? সেই বা কেমন করে এই ঘরে ঢুকলো? গোবিন্দবাবু সে কথার কোনো উত্তর না দিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে ঘরের মেঝে পরীক্ষা করতে লাগলেন। তারপর টেবিলের ওপর দাঁড়িয়ে হাতের ভর দিয়ে ছাতের ফোকর গলে উপরের চোর কুঠুরিতে উঠে গেলেন। ওর দেখা দেখি আমিও তাই করলাম। চোর কুঠুরিতে ঢুকে দেখলাম একটা ছোট্ট ঘুলঘুলি আছে। গোবিন্দবাবুর দৃষ্টি সেই দিকে আটকে আছে দেখে বললাম, বাচ্চারা ছাড়া এর ভেতর দিয়ে তো কোনো বড় মানুষের পক্ষে গলে আসা সম্ভব নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই দেখুন, মেঝেতে ধুলোর ওপরে এই ছাপগুলো লক্ষ্য করুন। কি আশ্চর্য! এ তো কোনো ছোট ছেলের পায়ের ছাপ। কি ভয়ানক! ভয়ানক কিছুই নয় ডাক্তারবাবু, এ সংসারে সবটাই সম্ভব। এই পায়ের ছাপের অধিকারী কোনো বালক অথবা বামন কোনোভাবে ছাদে উঠে এই ঘুলঘুলি গলে চোর কুঠুরিতে ঢোকে। তারপর এখান থেকে এই ফোকর ঘুলে ঘরে নেমে যায় এবং জানলা দিয়ে দড়ি ঝুলিয়ে দেয়। সেই দড়ি বেয়েই কাঠের পাওয়ালা লোকটা উঠে আসে এবং কাজ হাসিল করে 4 স্বাক্ষর লিখে রেখে চলে যায়। তার মানে এই কাঠের পাকে দেখেই বরেন্দ্রর বাবা মৃত্যুর আগে ভয় পেয়েছিলেন। এই তো 2 2 4 করা শিখে ফেলেছেন। এর সঙ্গে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে ডাক্তারবাবু, প্রতিভার বাবাও এই 4 স্বাক্ষরের মধ্যে ছিলেন। না হলে তিনি কেন এই 4 স্বাক্ষরযুক্ত প্ল্যান নিজের ঠিকানায় আন্দামান থেকে পাঠাবেন? হ্যাঁ, তা ঠিকই। এই যে পুলিশ মহাশয়রা দেখা দিয়েছেন। ঠিক তখনই কোতোয়ালির দারোগা মোহাম্মদ তৌগি সাহেব জন কয়েক কনস্টেবল নিয়ে বরেন্দ্রবাবুর সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন। আমরা দুজন সরে দাঁড়ালাম। কিন্তু ভারতবর্ষের প্রায় সমস্ত পুলিশ কর্মচারীই বোধহয় গোবিন্দবাবুকে চেনে। তিনি গোবিন্দবাবুকে দেখেই বললেন, আপনি আপনি এখানে? বরেন্দ্রবাবু আমার বন্ধু, তাই আসতে হলো। ইনি কি আপনাকে এখানে ডেকে এনেছেন? হ্যাঁ। বরেন্দ্রবাবু, আপনি একটু যদি ওই দিকে গিয়ে দাঁড়ান। বরেন্দ্রবাবু সরে গেলেন। দারোগাবাবুর ইঙ্গিতে একজন কনস্টেবল তাঁর পিছন পিছন গেল। এবার তিনি গোবিন্দবাবুকে জিজ্ঞাসা করলেন, কি বুঝছেন বলুন তো? না, এখনো কিছুই বুঝতে পারিনি। কি আশ্চর্য! আপনার মতো লোকও বন্ধু বিপদে পড়লে সে বিষয়ে আর কিছুই বুঝতে পারে না। কি করি বলুন, সত্যি কিছুই বুঝতে পারছি না। এ কেসে বোঝার মতো বিশেষ কিছু নেই তো। ব্যাপারটা অত্যন্ত স্পষ্ট। বরেন্দ্রবাবু ভাইকে মেরে ওই জহরতের সিন্দুকটা সরিয়ে এখন ন্যাকা সেজে পুলিশকে খবর দিতে এসেছে। আর লাশ দাদার উপর দয়া করে নিজে উঠে দরজা বন্ধ করে দিয়ে আবার চেয়ারে এসে বসে আছেন। ভ্রাতৃস্নেহের এমন নিদর্শন এ জগতে বড়ই দুর্লভ। হ্যাঁ, এটা একটা সমস্যার কথা বটে। ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এইবার বুঝেছি। ওই যে সিলিংয়ে গর্ত করা রয়েছে দেখেছেন নিশ্চয়ই, ওখান দিয়েই উঠে ছাদ দিয়ে নেমে পুলিশকে খবর দেওয়া হয়েছে। লাশের বুকে কাগজ মারা, তাতে লেখা 4 স্বাক্ষর। এর অর্থ কি? পুলিশের চোখে ধুলো দেওয়া। এটাও বুঝতে পারছেন না? কি মুশকিল, বন্ধুর জন্য লোকে এমন আত্মহারাও হয়। হ্যাঁ, জামাদার, বরেন্দ্রবাবুকে নিয়ে এসো। বরেন্দ্র এলে দারোগাবাবু বললেন, শুনুন মশাই, আপনাকে আমি এই খুনের জন্য গ্রেপ্তার করতে বাধ্য হলাম। বরেন্দ্র কাতর হয়ে গোবিন্দবাবুর দিকে তাকালেন। গোবিন্দবাবু বললেন, ভয় নেই, আপনাকে নির্দোষ প্রমাণ করার ভার আমি নিলাম। দারোগাবাবুর নির্দেশে কনস্টেবল বরেন্দ্রকে নিয়ে বাইরে চলে যাওয়ার পর তিনি গোবিন্দবাবুকে বললেন, আপনার এখনো সন্দেহ আছে? ঘোরতর সন্দেহ।
আপনার অনুসন্ধানে সুবিধা হবে বলে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যে লোক খুন করে জহরতের সিন্দুক নিয়ে পালিয়েছে তার একটা পা কোনোভাবে কাটা যায়, সেই পাটা বর্তমানে কাঠের। তাই নাকি? তা তার নামটাও আপনার জানা আছে নিশ্চয়ই? নামটাও বলতে পারি, কিন্তু এখন বলবো না। আর একজন সঙ্গী ছিল এর। বটে। হ্যাঁ, সে আন্দামানের লোক, ছোটখাটো চেহারা। অনেক কিছুই জেনে গেছেন দেখছি। আচ্ছা, এখন চলি, পরে মোলাকাত হবে। আমি ভেবেছিলাম গোবিন্দবাবু এখন বাসায় ফিরবেন, কিন্তু তিনি তা করলেন না। বরেন্দ্রকে নিয়ে দারোগাবাবু কোতোয়ালিতে ফিরে গেলেন, আর গোবিন্দবাবু বাড়ির বাইরে এসে সামনের বাগানে ধপাস করে বসে পড়লেন। আমি বললাম, বাসায় যাবেন না? এত ব্যস্ত হচ্ছেন কেন? ঘুম পাচ্ছে নাকি? ঘুমের আর দোষ কি, পুরো রাতটাই তো জাগা। রোদ উঠুক, আর একটু দেখার দরকার আছে। প্রতিভার কাজের ভার নিয়েছি, তার কথা ভুলে গেলেন নাকি? প্রতিভার কথা যে ভুলিনি সেটা আর একে কিভাবে বোঝাবো। বললাম, ভুলবো কেন, আপনি থাকলে আমিও আছি। বেশ, বসুন এখানে, আপনার সঙ্গে একটু আলোচনা করে নেওয়া যাক। আমার সঙ্গে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কি আশ্চর্য, মাথায় প্রতিভা ঢুকলে মগজে বুদ্ধি কমে যায় নাকি? মানে? না, বিষয়টা প্রেম কাহিনীর মতো অতটা সরল না হলেও খুব একটা জটিলও কিন্তু নয়। ধরুন, এটুকু তো আমরা বুঝতে পেরেছি যে একটা কাঠের পাওয়ালা লোক একজন ছোটখাটো মাপের লোকের সাহায্য নিয়ে এই কাজটা করে গেছে। হ্যাঁ, এটা বোঝা গেছে। এবার আসুন, চারি স্বাক্ষর ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক। এই চারি স্বাক্ষর লেখা কাগজ বরেন্দ্রবাবুর বাবার মৃত্যুর পর তাঁর বিছানায় দেখতে পাওয়া যায়। এখানেও আজ দেখা গেল। আবার প্রতিভার বাবার কাছে এই চারি স্বাক্ষরযুক্ত একটা প্ল্যানও ছিল। এর থেকে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে লোক বরেন্দ্রর যমজ ভাই নরেন্দ্রকে খুন করে জহরত নিয়ে পালিয়েছে, তার সঙ্গে প্রতিভার বাবার এবং বরেন্দ্রর বাবার কোনো একটা সম্বন্ধ আছে। চমৎকার ধরেছেন। এখন প্রশ্ন, কিসের সম্বন্ধ? জহরতের সিন্দুক। অসাধারণ, অসাধারণ। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে? না, এই দুজন ভদ্রলোক মানে বরেন্দ্রর বাবা আর প্রতিভার বাবা সেই কাঠের পাওয়ালা লোকটার কাছ থেকে জহরত কোথায় আছে তা আন্দামানে থাকতেই জানতে পারেন। আন্দামান থেকে প্রথমে ফিরে আসে বরেন্দ্রর বাবা এবং সমস্ত জহরত তিনি একা হস্তগত করে নিশ্চিন্তে বসে থাকেন। এরপর প্রতিভার বাবা আন্দামান থেকে ফিরে এসে প্রথমেই কাশিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং জহরতের বকরা নিয়ে ঝগড়া শুরু হয়। উত্তেজিত হয়ে প্রতিভার বাবা হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। এটা আমরা বরেন্দ্রর কাছ থেকেই শুনেছি। আরও জেনেছি যে কাঠের পাওয়ালা লোকের উপরে বরেন্দ্রর বাবার মারাত্মক ভয় ছিল। এ থেকে কি বোঝা যায়? কি বোঝা যায়? বোঝা যায় যে এই কাঠের পাই প্রথম জহরতের কথা জানত। বরেন্দ্রর বাবা তাকে ফাঁকি দিয়েছিল, তাই এত ভয়। এবার বোঝা গেল। বরেন্দ্র এও বলেছে, আন্দামান থেকে একটা চিঠি পাওয়ার পর তার বাবার ব্যামো বেড়ে গিয়েছিল। তার মানে ওই চিঠিতেই কাঠের পা আন্দামান থেকে ফিরে আসার খবরটা জানিয়ে দিয়েছিল। বরেন্দ্রর বাবা যেদিন মারা যান সেদিন এই কাঠের পা জানলা দিয়ে উঁকি মেরেছিল। জহরতের ভাগ না পাওয়ায় প্রতিহিংসা নেবার চেষ্টায় ছিল, তাই চারি স্বাক্ষর কথাটা লিখে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন ব্যাপারটা বেশ পরিষ্কার। প্রতিভার কাছে তার বাবার নামে আসা যে প্ল্যানটা দেখেছি, খুব সম্ভবত সেই প্ল্যানেই দেখানো হয়েছে জহরত কোথায় লুকোনো আছে। হ্যাঁ, এটাও নিশ্চিত বোঝা যাচ্ছে, কিন্তু গল্পের গোড়ার কথা তো কিছুই জানা যাচ্ছে না। সেটা জানাও খুব একটা কঠিন কিছু নয়। ভালো করে ভেবে দেখুন, প্ল্যানে 4 জন লোকের সই আছে, সুতরাং কেবল এই 4 জনই জহরতের কথা জানত। তারা কোনো কারণে, সম্ভবত খুনের দায়ে দ্বীপান্তর যায়। সেখানে ডাক্তারবাবু অর্থাৎ প্রতিভার বাবা
এবং কমিশারিয়েট বাবু অর্থাৎ বরেন্দ্রর বাবা তাদের কাছ থেকে কোনো গতিকে জহরতের কথা জানতে পারেন এবং কোথায় রাখা আছে সেই প্ল্যানের কাগজটাও হস্তগত করেন। শেষমেশ বরেন্দ্রর গুণবান পিতাই সমুদয় জহরত আত্মসাৎ করে নেন। বুঝলাম, কিন্তু কাঠের পাওয়ালা লোকটির ওই ছোটখাটো চেহারার সঙ্গীটি তাহলে কে? আকার আকৃতিতে আন্দামানবাসীরা খুবই ছোটখাটো হয়, বড়জোর আমাদের এখানকার ওই 12-14 বছরের ছেলের মতো। তার মানে কাঠের পা সঙ্গে করে একজন আন্দামানবাসীকে নিয়ে এসেছিল? সে আর বলতে। আপনি যে দারোগাবাবুকে বললেন এই কাঠের পাওয়ালা লোকটির নাম আপনি জানেন, সেটা কি সত্যি? নিশ্চয়ই। নাম কিভাবে জানলেন? অতি সহজ। বছর দেড়েক আগে কাগজে একটা খবর বেরিয়েছিল, আন্দামান থেকে আব্দুল নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়েছে। তার বর্ণনাও দেওয়া হয়েছিল। তার একটা পা ছিল কাঠের। চলুন, আলো ফুটেছে, এই বেলা কাজ সেরে ফেলা যাক। লোক চলাচল শুরু হবার আগেই গোবিন্দবাবু উঠে রাস্তায় বেরিয়ে এলেন। গভীর মনোযোগ দিয়ে রাস্তা পরীক্ষা করতে লাগলেন। বললেন, দেখছেন? দেখলাম স্পষ্টই বালকের পায়ের দাগ, কাঠের পায়ের দাগও দেখতে পেলাম। গোবিন্দবাবু বললেন, এখন দেখা যাক আমাদের এক পেয়ে বন্ধু জহরতের সিন্দুকটি নিয়ে কোন দিকে গিয়েছিলেন। গোবিন্দবাবু পায়ের দাগ লক্ষ্য করে এগোতে লাগলেন, তার পিছু পিছু আমিও। পায়ের দাগ দেখি বোঝা যায় একটা ভারী জিনিস বয়ে নিয়ে গেছে। পায়ের দাগ অনুসরণ করে আমরা ক্রমে যমুনার কাছে চলে এলাম। সেখানে একখানা খোলার ঘরের সামনেও একই রকমের পায়ের দাগ দেখতে পেলাম। আবার এখান থেকে এই দাগ চলে এসেছে যমুনার তীর পর্যন্ত। তারপর আর কোনো চিহ্ন নেই। কি বুঝলেন? খোলার ঘরে কারোর সঙ্গে দেখা করে তারপর নদীর ধারে এসেছিল। কেবল তাই নয়, দেখছেন না আরও দুজনের পায়ের দাগ যোগ হয়েছে। হ্যাঁ, তা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে এ দুজন লোককে ডেকে ডেকে নিয়ে গিয়ে এদের নৌকো করে সরে পড়েছে। এখন দেখতে হবে নৌকো কার, আর তারা গেলই বা কোথায়। আসুন এখানে বসে একটু যমুনার হাওয়া খাওয়া যাক। হ্যাঁ, ঘুরে ঘুরে খিদেও যথেষ্ট পেয়েছে। আর কিছু না জুটুক, যমুনার হাওয়াই খাই। এই বলে আমিও তার পাশে বসে পড়লাম। ধীরে ধীরে পূব আকাশে সূর্য উঠল। ঘাটে কতকগুলো নৌকো বাঁধা ছিল। বেলা একটু বাড়লে একে একে মাঝিরা আসতে শুরু করল। নৌকোর ভেতরে যারা ঘুমোচ্ছিল তারাও উঠে বসল। গোবিন্দবাবু একজন মাঝিকে ডেকে বললেন, শোনো, আমরা নৌকা নিয়ে মথুরা যাব, কত নেবে বলো তো? আগে 5 টাকা দেবেন। 5 টাকা? বলো কি? আরে কাল রাতে আমার একজন বন্ধু 2 টাকায় গেছে। 2 টাকায় কে গেছে? এই বলে সে আরও 2-4 জনকে ডেকে জিজ্ঞাসা করল, এই বাবুরা বলছে কাল রাত্রে কে 2 টাকায় মথুরা গেছে। কে গেছে রে, জানিস? তারা খানিক এদিক ওদিক দেখে নিয়ে বলল, মঙ্গলুর নৌকো নেই দেখছি, হয়তো সেই গেছে। কিন্তু বাবু মথুরা 5 টাকাই ভাড়া। থাক, তবে আমরা ওই রেলগাড়িতেই যাব। এই বলে গোবিন্দবাবু আমাকে নিয়ে হনহন করে হাঁটা লাগালেন। খানিকটা এগিয়ে এসে বললেন, রেলে যাওয়াটা নিরাপদ মনে করেনি, তাই আমাদের এক পেয়ে বন্ধু বুদ্ধি খাটিয়ে নৌকায় গেছে। কিছু দূর গিয়ে তারপর রেলে উঠবে। এত তাড়াহুড়ো করবে না, জানে পুলিশ চারিদিকে টেলিগ্রাম করে দেবে, তাই আপাতত দিন কতক কোথাও ঘাপটি মেরে বসে থাকবে। তাহলে এখন কি করবেন? বাসায় যাব, বড্ড ঘুম পাচ্ছে। বাসায় আসার পথে টেলিগ্রামের অফিস থেকে 2টো টেলিগ্রাম করলেন, একটা এলাহাবাদে আর একটা মথুরায়। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে বাসায় ফিরেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখলাম
গোবিন্দবাবু চুরুট টানতে টানতে এক মনে কী সব কাগজপত্র দেখছেন। বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, ফলে দুজনেই স্নানাহার সেরে নিলাম। গোবিন্দবাবু এতটাই অন্যমনস্ক ছিলেন যে তাঁকে কোনো কথা জিজ্ঞাসা করতে তখন সাহস হলো না। হঠাৎ তিনি বললেন, একটা ব্যাপারে না আমাদের বড় অন্যায় হয়ে গেছে। কি অন্যায়? প্রতিভাকে একটা খবর দেওয়া উচিত ছিল। সে নিশ্চয়ই উদ্বিগ্ন হয়ে আছে। আপনি এখনই একবার যান। আমি একা? হ্যাঁ, আপনি যান, আমার এখন অন্য কাজ রয়েছে। গিয়ে তাকে কি বলবো? আশ্চর্য, যা যা ঘটেছে সব খুলে বলবেন। আমি তৎক্ষণাৎ প্রতিভার সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়লাম। প্রতিভা যে নিতান্ত উদ্গ্রীব হয়েই ছিল তা বুঝতে পারলাম। দূর থেকে আমাকে আসতে দেখেই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো, সাদরে ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর সলজ্জভাবে আমার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি বললাম, গোবিন্দবাবু আমাকে পাঠালেন কাল কি হলো না হলো সেটা আপনাকে জানাবার জন্য। এরপর গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত যা যা ঘটেছিল সবই তাকে জানালাম। বরেন্দ্রর গ্রেপ্তারের কথাটা শুনে প্রতিভা বড়ই বিচলিত হয়ে পড়ল। বলল, কিন্তু বরেন্দ্রবাবু তো সত্যিই দোষী নন। তিনি তো সে সময় ওই বাড়িতে ছিলেন না, আমাদের সঙ্গে ছিলেন। আপনারা যেভাবেই হোক তাকে ছাড়াবার ব্যবস্থা করুন। বিচলিত হবেন না। গোবিন্দবাবু তাকে কথা দিয়েছেন, তাকে নির্দোষ প্রমাণ করার ভার তিনি নিচ্ছেন। আসল খুনিকেও তিনি নিশ্চয়ই ধরে ফেলবেন। খুনি ধরা পড়ুক না পড়ুক, বরেন্দ্রবাবুকে খালাস করে আনা চাই। আপনি গোবিন্দবাবুকে বিশেষ অনুরোধ করবেন। আমি অবশ্যই আপনার অনুরোধের কথা তাকে জানাবো। আমি উঠে পড়লাম। প্রতিভা বলল, আপনি আবার কখন আসবেন? রাতের দিকে এসে কি হলো না হলো আপনাকে জানিয়ে যাব। আমার জন্য আপনাদের ভারী কষ্ট হচ্ছে। না না, এ আর কি এমন। বাইরে বেরিয়ে এসে ভাবলাম একবার কোতোয়ালিতে গিয়ে খবরাখবর নিয়ে গেলে হতো। সেই মতো কোতোয়ালিতে গিয়ে দারোগা মোহাম্মদ তগির সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে সাদরে বসিয়ে বললেন, নিশ্চয়ই গোবিন্দবাবু পাঠিয়েছেন? না, এদিকেই এসেছিলাম, তাই ভাবলাম একবার খবর নিয়ে যাই। গোবিন্দবাবুই হয়তো ঠিক। কিরকম? আমরা বরেন্দ্রবাবুকে ছেড়ে দিয়েছি। বাহ, ভালো খবর। কিন্তু ছাড়লেন কেন? কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। খুনের রাত্রে তিনি ওই বাড়িতে ছিলেন না, এমনকি অনেক দিন ধরেই তিনি ও বাড়িতে যাননি। গতকাল রাতেই তিনি প্রথম আমাদের সঙ্গেই ওই বাড়িতে যান এবং ভাইকে মৃত অবস্থায় দেখতে পান। সুপারিনটেনডেন্ট সাহেব এইসব সাক্ষী সুবাদের ভিত্তিতে তাকে ছেড়ে দিয়েছেন। বরেন্দ্রবাবু যে খুন করেননি এটা তো নিশ্চিত? আমরা পুরোপুরি নিশ্চিত নই। বাড়ির সমস্ত চাকর বাকরদের নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, দেখা যাক তারা কি বলে। সমস্ত রেল স্টেশন, থানা, জেলায় জেলায় টেলিগ্রাফ করে দিয়েছি, সুতরাং খুনি খুব শীঘ্রই ধরা পড়বে। হ্যাঁ, আপনাদের হাত থেকে পালিয়ে সে আর যাবে কোথায়? নিশ্চয়ই ধরা পড়ে যাবে। গোবিন্দবাবুকে বলবেন আমি আজ সন্ধ্যায় নিজে গিয়ে তার সঙ্গে দেখা করব। বড় সাহেবের হুকুম, তার সঙ্গে পরামর্শ করতে হবে। থানা থেকে বেরিয়ে আবার প্রতিভাদের বাড়িতে গেলাম বরেন্দ্রবাবুর ছাড়া পাবার খবরটা জানাবার জন্য। খবর শুনে প্রতিভা বেশ খুশি হল। বাসায় ফিরে এসে দেখলাম গোবিন্দবাবু ও বরেন্দ্রবাবু দুজনে বসে কথা বলছেন। বলা বাহুল্য, বরেন্দ্রবাবুকে দেখে আমি উচ্ছ্বাস প্রকাশ করলাম। প্রতিভার উদ্বেগ আর খুশি হওয়ার কথাও তাকে জানালাম। তিনি বললেন, আমি সন্ধ্যায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসব। যেমন করেই হোক চোরাই জহরত খুঁজে বার করতেই হবে। গোবিন্দবাবু আমার সামনে দুখানা টেলিগ্রাম ফেলে দিয়ে বললেন, মথুরা আর এলাহাবাদ পুলিশকে যে টেলিগ্রাম করেছিলাম তার উত্তরে তারা জানিয়েছে মংলুর নৌকা মথুরা বা এলাহাবাদ পার হতে পারবে না। তারা কড়া নজর রাখছে। এখন কি করবেন? দুখানা নৌকা দুদিকে পাঠিয়ে দিয়েছি। তারা মথুরা আর এলাহাবাদ গিয়ে টেলিগ্রাম করবে, তারপর ভাবব। দারোগাবাবু সন্ধ্যায় আসবেন।
তাঁদের বড় সাহেব তাকে আপনার সঙ্গে পরামর্শ করবার হুকুম দিয়েছেন। দিতেই হবে, বাদ দিন ওসব। এখন বরং একটু সেতার বাজানো যাক। বেশ খানিকক্ষণ সেতারের সুরে আমি আর বরেন্দ্র তন্ময় হয়ে রইলাম। তারপর গোবিন্দবাবু সেতার বন্ধ করে তামাক টানতে লাগলেন। বরেন্দ্র দু এক টান দিয়ে উঠে পড়লেন। সন্ধ্যের মুখে দারোগাবাবু এসে হাজির হলেন। গোবিন্দবাবু তাকে সাদরে বসালেন। দারোগাবাবু বললেন, গোবিন্দবাবু, এখন দেখছি আপনার কথাই ঠিক। বড় সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসবেন। অত কিছুর দরকার নেই, আসামি খুব শীঘ্রই ধরা পড়ে যাবে। আপনি জেনে গেছেন সে কোথায় আছে এখন? সঠিক জানি না, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব। তার নামটা আপনাকে কিন্তু এখন বলতে পারি, এক পেয়ে আব্দুল। বলেন কি? অদ্ভুত লোক আপনি মশাই। কিন্তু আসামি ধরতে হলে আপনাদের দু একটা কাজ তো করতে হবে। হ্যাঁ বলুন, এখনই করে দেব। না, বেশি কিছু নয়, একখানা খুব ভালো নৌকা চাই। দাঁড়ি মাঝি আপনাদের কনস্টেবল মধ্যে থেকেই হওয়া চাই। তবে নৌকাখানাকে কিন্তু পুলিশের নৌকা বলে যেন কেউ বুঝতে বা জানতে না পারে। হয়ে যাবে। আর দুজন দক্ষ ইন্সপেক্টর চাই, সঙ্গে যেন রিভলভার থাকে। লোকটা সহজ নয়। আমি নিজে যাব, আর করিম বক্সকে সঙ্গে নেব। 4টে হাতকড়ি নেবেন। আসামি 4 জন নাকি? সেই রকমই অনুমান করছি। সত্যি আপনি অদ্ভুত লোক। আপাতত এই পর্যন্ত, আর কিছু দরকার হলে পরে খবর দেব। যখন যা হুকুম করবেন তাই তামিল হবে। আসামি ধরা পড়লে আপনার প্রমোশনও হয়ে যেতে পারে। সবই আপনার মেহেরবানি। দারোগা সাহেব অসংখ্য সেলাম জানিয়ে বিদায় নিলেন। পরদিন সকালে উঠে আমি আর গোবিন্দবাবু মংলুর সন্ধানে বেরোলাম। কিন্তু সেখানে গিয়ে জানলাম সে এখনো বাড়ি ফিরে আসেনি। আমি আশা করেছিলাম এরপর গোবিন্দবাবু প্রতিভার সঙ্গে দেখা করতে যাবেন, কিন্তু তিনি সেখানে না গিয়ে দ্রুত বাসায় ফিরে এলেন। ভৃত্যকে জিজ্ঞাসা করলেন, কোনো তার এসেছে? সে মাথা নেড়ে হ্যাঁ বলাতে গোবিন্দবাবু তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলেন। টেবিলের ওপর একটা নয়, 2টো টেলিগ্রাম পড়েছিল। গোবিন্দবাবু সঙ্গে সঙ্গে সে দুটো খুলে ফেললেন। তারপরেই গম্ভীর হয়ে চিন্তিত মনে পায়চারি করতে লাগলেন। তিনি একেবারেই কোনো কথা বলছেন না দেখে জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে নাকি? তিনি মুখে কিছু না বলে টেলিগ্রাম দুটো আমার দিকে ছুঁড়ে দিলেন। তুলে নিয়ে দেখলাম তিনি যে দুখানি নৌকো দুদিকে পাঠিয়েছিলেন তারা জানাচ্ছে যে মংলুর নৌকোর কোনো সন্ধান তারা কোনো জায়গাতেই পায়নি। হঠাৎ গোবিন্দবাবুর মুখে কথা ফুটল। বলে উঠলেন, আমি একটা আস্ত গাধা। এরপর কেন তিনি স্বেচ্ছায় গাধা উপাধি ধারণ করতে চাইছেন তারই ব্যাখ্যা দিতে লাগলেন। আরে মংলুর নৌকো কোনোভাবেই মথুরা বা এলাহাবাদ পার হয়ে যেতে পারেনি, অথচ আমার লোকেরা এলাহাবাদ থেকে যমুনার মধ্যে কোনোখানে তাদের দেখতে পায়নি। তবে কি নৌকো ডুবিয়ে দিয়ে এরা স্থলপথে পালিয়েছে? না, তা হতে পারে না, কারণ মংলু গরিব লোক, সে তার জীবনের অবলম্বন ওই নৌকা সহজে ডুবিয়ে দিতে রাজি হবে না। তাহলে পুলিশের হাত এড়াতে দিন কতকের জন্য নৌকো শুদ্ধ গা ঢাকা দিতে হলে আমাদের এক পেয়ে বন্ধুবর কি উপায় অবলম্বন করতে পারে? প্রশ্নটা করে গোবিন্দবাবু আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বললাম, কি উপায়? একটা খুব সহজ উপায় আছে। মংলু থাকবে হালে আর দাঁড়ি থাকবে দাঁড়ে। ভিতরে গোপনে আমাদের এক পেয়ে বন্ধু নৌকোটাকে ফাঁসাবার চেষ্টা করবে। ফুটো করে দেবে। হু হু করে নৌকোয় জল ঢুকতে থাকবে। মংলু তাড়াতাড়ি নৌকো কিনারায় লাগাবে। মেরামতি না করলে নৌকো আর চলবে না। নৌকো তীরে তোলা হবে, মেরামতি আরম্ভ হবে। খরচাপাতি অবশ্য আমাদের বন্ধুই করবে। এইভাবে দিন কতক নৌকো শুদ্ধ কোনো একটা গ্রামে কাটিয়ে দিয়ে পুলিশ নদীপথ রেলপথ খুঁজে মরবে ওদিকে, কিন্তু কোথাও তাদের সন্ধান পাবে না। গোলমালটা কানিক তিতিয়ে গেলে
আবার নৌকা করে এলাহাবাদ বা অন্য কোনো রেল স্টেশনের কাছাকাছি গিয়ে রেলে উঠে চম্পট দেবে। কি ডাক্তার, তাই তো? আপনি যেভাবে যুক্তি সাজিয়েছেন, এখানে আমার দ্বিমত পোষণ করবার কোনো জায়গাই নেই। তাহলে ডাক্তার, আপনাকে এখন একলাই থাকতে হচ্ছে, কারণ বাসায় একজনের থাকা দরকার। আমার নামে যদি কোনো চিঠি বা টেলিগ্রাম আসে বা কেউ কোনো কথা বলতে আসে, তবে যা ভালো বিবেচনা হয় তাই করবেন। আমি এখন বেরিয়ে পড়লাম। কোথায়? কাঠের পাওয়ালা এক পেয়ের সন্ধানে। আমাকে আর কোনো প্রশ্ন করবার সুযোগ না দিয়েই সামান্য কয়েকটা জিনিসপত্র সঙ্গে নিয়ে মিনিট 15 মধ্যেই তিনি বেরিয়ে পড়লেন। এরপর 2 দিন কেটে গেল, তার কোনো পাত্তা নেই। তৃতীয় দিন সকালে একবার প্রতিভাদের বাড়ি গেলাম। সেখান থেকে ফিরে স্নানাহার সেরে বসে আছি, হঠাৎ একজন কাবুলিওয়ালা কতকগুলো শীত বস্ত্র মাথায় করে ঘরের ভেতরে এসে বলল, বাবু সাহেব, কুছু লিন। এখন আমার কিছু লাগবে না। বহুত সস্তায় দিব। নগদ টাকা দিবেন না, মাসে মাসে কুছ কুছ দিবেন? না বাপু, আমার দরকার নেই। আরে একটা তো লিন, কিছু না হলে কুছু কুছ দেখুন তো। এই বলে সে মাথার বোঝা ঝপ করে নিচে ফেলল। আমি বিরক্ত হয়ে বললাম, তুমি কি জোর করেই আমাকে দেবে? বেরো, এক্ষুনি বেরো এখান থেকে। আমার কথা শুনে সে হো হো করে হেসে উঠল। আমি তার বেয়াদবি দেখে অত্যন্ত রেগে গিয়ে ঘাদুচ্চার দিতে উদ্যত হতেই সে বলে উঠল, ডাক্তার বাবু, আপনি যখন চিনতে পারেননি তখন আর অন্য লোকের সাধ্য কি? আরে কি সাংঘাতিক! গোবিন্দবাবু! আজকাল গ্রামে গ্রামে বেড়ানোর পক্ষে কাবুলি হয় সুবিধাজনক নয় কি? গোবিন্দবাবু ছদ্মবেশ পরিত্যাগ করে গুছিয়ে স্থির হয়ে বসে একটা লম্বা চুরুট ধরিয়ে বললেন, যেমনটা আন্দাজ করেছিলাম ঠিক তেমনটাই ঘটেছে। আমাদের এক পেয়ে বন্ধুটি মংলুর নৌকা বানচাল করেছেন। কাজে নৌকা মেরামত করার দরকার হয়ে পড়ে। এলাহাবাদের দিকে যেতে এখান থেকে 8 ক্রোশ দূরে মিরপুর বলে একটা গ্রাম আছে, সেইখানেই নৌকা উঠিয়ে মেরামতের কাজ চলছে। নিশ্চয়ই মংলুকে অনেক টাকা দিয়ে রাজি করিয়ে রেখেছে। এখন আপনি যত তাড়াতাড়ি পারেন তৈরি হয়ে নিন। কোথায় যাবেন? খুনিকে গ্রেপ্তার করতে। মিরপুর গ্রামে? গ্রামে ঢুকলে হবে না, ওদের ধরতে হবে জলপথেই, না হলে জহরতগুলো উদ্ধার করা যাবে না। এখন সে সিন্ধুক হয়তো মাটিতে কোথাও পুঁতে রেখেছে, নৌকো ছাড়ার আগে আবার বের করে নেবে। এতক্ষণে দারোগা সাহেব সেসব নিশ্চয়ই রেডি করে রেখেছেন। হ্যাঁ, নিন, চটপট তৈরি হয়ে নিন। আর হ্যাঁ, সঙ্গে রিভলভারটাও নেবেন। কোতোয়ালিতে পৌঁছে দেখলাম দারোগা সাহেব তৈরি হয়েই আছেন। সঙ্গে আরও 2 জন ইন্সপেক্টর নিয়েছেন। তারা সশস্ত্র। 4 জোড়া হাতকড়িও নেওয়া হলো। 6 জন কনস্টেবল দাঁড়ি ও 1 জন জমাদার মাঝি সেজে চলল। আমরা সকলে নৌকোয় উঠলাম। নৌকো তীর বেগে ছুটতে লাগল। মিরপুরের কাছে এসে গোবিন্দবাবু নৌকা থেকে নামলেন। আমাদের নৌকাতেই অপেক্ষা করতে বলে তিনি একাই গ্রামের ভেতরে ঢুকে গেলেন। খানিকক্ষণের মধ্যেই ফিরে এসে বললেন, এমনটাই আশঙ্কা করেছিলাম। চৌখস লোক, বোধহয় কিছু একটা সন্দেহ করে আধ ঘন্টা আগেই নৌকো ছেড়ে দিয়েছে। না, এই দেরি করা যাবে না। নৌকোর নোঙর তোলো, যত জোরে সম্ভব দাঁড় টানো। নৌকা আবার তীর বেগে ছুটে চলল। আমাদের নৌকায় 6 জন মিলে দাঁড় টানছে, সুতরাং শিগগিরই তাদের ধরে ফেলতে পারব এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। তখন সন্ধ্যা হয়, কিন্তু রাত 8টা পর্যন্ত একটানা চলার পরও তাদের নৌকার কোনো চিহ্ন দেখতে পেলাম না। আমাদের কারো মুখে কোনো কথা নেই। দারোগাবাবু বললেন,
আপনার ভুল হচ্ছে না তো গোবিন্দবাবু? গোবিন্দবাবু গম্ভীরভাবে শুধু বললেন, না, তাদের 2 দাঁড়ের নৌকা, আমাদের 6 দাঁড়। আধ ঘন্টা আগেও যদি তারা নৌকা ছেড়ে থাকে, এতক্ষণে তো তাদের ধরে ফেলা উচিত। আরে তারা কি আর 2-4টে দাঁড়ি বাড়িয়ে নিতে পারে না? টাকা ঢাললে সবই তো হয়। আর সম্ভবত মিরপুর থেকে আরো 2-4 জন দাঁড় টানার লোক জোগাড় করে নিয়েছে। ঠিক এই সময় সামনে একখানা নৌকা দেখা গেল। গোবিন্দবাবু সোল্লাসে বলে উঠলেন, জোরে জোরে জোরে, আরো জোরে টানো। আরো আধ ঘন্টা কেটে গেল। রুদ্ধশ্বাসে লক্ষ্য করলাম সেই নৌকাও গতি বাড়িয়ে দিয়েছে। গোবিন্দবাবু বললেন, দেখছেন দেখছেন দারোগা সাহেব, ওই নৌকায় 2 জন নয় 4 জন দাঁড় বাইছে। ওটা তো আসামির নৌকা নাও হতে পারে। সাধারণ চলনদারের নৌকো হলে দাঁড়িরা এমন প্রাণপণে দাঁড় টানত না। ক্রমে আমাদের নৌকা সামনের নৌকাটার আরো কাছাকাছি চলে এলো। স্পষ্ট দেখতে পেলাম ছইয়ের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসে আমাদের নৌকোটা লক্ষ্য করতে লাগলো। গোবিন্দবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে উঠলেন, এই যে আমাদের এক পেয়ে বন্ধু। কথাটা বোধহয় তার কানেও গেল। সঙ্গে সঙ্গে সেই নৌকার গতি আরো বেড়ে গেল। আমাদের 6 জন দাঁড়িয়েও শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে প্রাণপণে দাঁড় টানতে লাগল। শুরু হয়ে গেল যেন 2 নৌকার বাইচ প্রতিযোগিতা। আমাদের নৌকার সঙ্গে ওদের নৌকার দূরত্ব ক্রমেই কমতে লাগল। আমরা যখন ওদের প্রায় 100 হাত দূরত্বের মধ্যে চলে এসেছি, ঠিক তখনই জলের ওপর ছপাং করে কিছু একটা এসে পড়ল। গোবিন্দবাবু চিৎকার করে উঠলেন, সাবধান, আন্দামানি পিছনে দাঁড়িয়ে তীর ছুটছে। এই তীরেই কিন্তু নরেন্দ্রর মৃত্যু হয়েছে। বিষাক্ত তীর। আর এগিয়েও না, ওকে আগে থামাতে হবে। আমি মুহূর্তের মধ্যে রিভলভার বার করে তাক করলাম। আন্দামানি আবার তীর ছোঁড়ার জন্য সামনে আসতেই ট্রিগারে চাপ দিলাম। ওই অবস্থাতেও লক্ষ্য ব্যর্থ হল না। আন্দামানবাসীর হাতের তীর ধনুক খসে পড়ল, আর সে নিজেও ছিটকে উল্টে পড়ল পিছন দিকে। সম্ভবত তারই বিষ মাখানো তীর বিঁধে গেল তারই পিঠে। সে আর উঠে দাঁড়াতে পারল না। অবস্থা বেগতিক দেখে এক পেয়ে লাফিয়ে পড়ল পাড়ে। তার কাঠের পা কাদায় হাঁটু পর্যন্ত পুঁতে গেল। অনেক টানাটানি করেও বার করতে পারল না। উল্টে আরও বসে গেল। এই সুযোগে দারোগা সাহেব এবং 2 ইন্সপেক্টর মূল আসামি সহ মুংলু এবং তার সহকারীদের প্রত্যেককেই ধরে ফেলল। ধৃতদের হাতকড়ি পরিয়ে পাড়ে তোলা হলো। সকলেই তখন বড় ক্লান্ত। গোবিন্দবাবু পকেট থেকে চুরুট বার করে সকলকেই একটা করে দিলেন। এক পেয়ে বন্ধুর দিকেও একটা বাড়িয়ে দিয়ে বললেন, বড়ই কষ্ট দিলে। তবে জহরতের সিন্দুকটা জলে না ফেলে দিলেই ভালো করতে আব্দুল। আব্দুল চমকে উঠে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? নাম না জানলে কি আর তোমার মতো লোককে ধরা যায়? নাও চুরুট খাও। এক পেয়ে আব্দুল চুরুট ধরালো। গোবিন্দবাবু বললেন, তোমার সব কথাই আমি জানি, কেবল জহরত কিভাবে পেলে সেটা জানি না। সত্যি কথা বললে তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারি। আব্দুল বলল, আমি ওই বাবুকে খুন করিনি। ওই আন্নামণি টাঙ্গা বাবুকে তীর মেরেছিল। সেই আগে ঘরে গিয়ে দড়ি ঝুলিয়ে দেয়। আমি দড়ি ধরে ওপরে উঠে দেখি বাবু মরে গেছে। দারোগাবাবু দাঁত কিড়মির করে বললেন, সেটাকে জ্যান্ত ধরতে পারলেই ভালো হতো। এখন নৌকো খুলে দিন। যেতে যেতে আব্দুলের ইতিহাস শুনব। আব্দুল, সত্যি কথা বললে তোমারই উপকার হবে। আর মিথ্যে বলেই বা লাভ কি? মংলুর নৌকা আমাদের নৌকার সঙ্গে বেঁধে নিয়ে আমরা আগ্রার দিকে
ফিরতে লাগলাম। 4 জন কনস্টেবল দাঁড় টানতে লাগলো, আর 2 জন মুংলুদের পাহারায় রইল। আমরা সবাই আব্দুলকে ঘিরে বসে রইলাম। আব্দুল বলতে লাগলো, আমাদের যে 4 জনের দ্বীপান্তর হয়েছিল সকলেরই বাড়ি ফতেপুর সিকরিতে। ছেলেবেলা থেকেই আমাদের বন্ধুত্ব। কপাল দোষে বা কপাল গুণে যাই বলুন না কেন, ঠগীদের দলে ভিড়ে যায়। একথা থাক, জহরতের কথাতেই আসি। যেভাবেই হোক খবর পেলাম রামগড়ের নবাব তার উজিরকে অনেক টাকার জহরত দিয়ে গোপনে মথুরার শেঠের কাছে পাঠিয়েছে, জহরত বাঁধা রেখে টাকা নেওয়ার জন্য। নবাবের বিশ্বস্ত উজির সওদাগরের বেশ ধরে একজন মাত্র লোক সঙ্গে নিয়ে আগ্রায় পৌঁছলেন। উঠলেন আগ্রার এক মুসাফির খানায়। আমরা 4 জন সেই রাতেই তার ঘরে হানা দিলাম। গলা টিপে থেকে শেষ করে কাজ হাসিল করলাম। সঙ্গের লোকটাকে তখন দেখতে পাইনি। তাকেও শেষ করতে পারলে আমাদের আর কোনো ভয় থাকতো না। সে আমাদের দেখে ফেলেছিল, আমাদের পিছু নিয়ে আমাদের আস্তানা দেখে রেখেছিল, তবে ভয়ে আমাদের কাছাকাছি আসেনি। সেই রাতেই ফতেপুর সিকরিতে এসে একটা বড় ভাঙা বাড়ির মধ্যে জহরতের সিন্দুকটা পুঁতে রাখি। ফতেপুরে এরকম অনেক ভাঙা বাড়ি আছে, তাই জায়গাটা পাছে মনে না থাকে, সেই কারণে জায়গাটার 4খানা নকশা করে 4 জনের কাছে রেখে দিই। প্রত্যেকটাতেই আমরা 4 জন সই করে রাখলাম। গোবিন্দবাবু বললেন, 4ই স্বাক্ষর। তারপর এই লোকটা পরদিনে পুলিশে খবর দেয়। 2 দিন যেতে না যেতেই পুলিশ এসে আমাদের গ্রেপ্তার করলো। বিচারের সময় আমরা সমস্তই অস্বীকার করলাম। জহরতের কথা উঠল, কিন্তু প্রমাণ হলো না। একমাত্র নবাব এবং তার নিহত উজির ছাড়া সে কথা আর কেউই জানতো না, এমনকি সঙ্গের লোকটাও নয়। দারোগা সাহেব বললেন, হ্যাঁ জানি, বিচারে তোমাদের 4 জনেরই যাবজ্জীবন দ্বীপান্তর হয়েছিল। হ্যাঁ, 4 জনেই দ্বীপান্তরে যায়, তবে অনেক কসরত করে নকশা 4খানা সঙ্গেই রেখে দিতে পেরেছিলাম। কখনো কখনো মুখের মধ্যেও চালান করে নিতে হয়েছিল। তারপর আন্দামানে 3-4 বছর থাকবার পর আগ্রার ডাক্তারবাবু সেখানে যান। তিনি আমাদের কাছে জহরতের কথা সত্যি কিনা জানতে চান। আমাদের দেশে যাওয়ার আর আশা নেই দেখে আমরা সব কথা তাকে বলি। যদি তিনি টাকা খরচ করে বা যেভাবেই হোক আমাদের খালাস করতে পারেন, তাহলে কোথায় জহরত আছে তা বলে দেব এবং তাকেও একটা ভাগ দেব বলে প্রস্তাব দিই। তিনি রাজি হলেন? সেদিন কিছুই বললেন না। কদিন পর তার বিশেষ বন্ধু কমিশরিয়েট বাবুকে নিয়ে এলেন। আমরা 4 জন আর ওরা 2 জন, 6 জনে মিলে অনেক আলোচনা হলো। তারা ভগবানের নামে শপথ করে বললেন যে জহরত বেচে টাকা নিয়ে যেমন করেই হোক তারা আমাদের খালাস করবে। তারপর যে টাকা থাকবে তা আমরা 6 জনের মধ্যে ভাগ করে নেব। এরপর তারা 2 জনেই ছুটির দরখাস্ত করলেন, কিন্তু ডাক্তারবাবু সে সময় ছুটি পেলেন না। কমিশরিয়েট বাবু ছুটি পেলেন। আমাদের কাছ থেকে একখানা নকশা নিয়ে তিনি দেশে রওনা দিলেন। তারপর তিনি আর ফিরে এলেন না। আর কোনো খবর পেলাম না। ডাক্তারবাবু খবর পেলেন দেশে ফিরেই তিনি নাকি অসুস্থ হয়ে পড়েন, তাই কাজ ছেড়ে দিতে বাধ্য হন। ইতিমধ্যে ডাক্তারবাবু ছুটি পেয়ে গেলেন। আমাদের কাছ থেকে আর একখানা নকশা নিয়ে তিনিও দেশে রওনা দিলেন। কিন্তু তোমাদের খালাস করার জন্য তিনিও আর ফিরে এলেন না। আমরা খবর পেলাম তিনি নাকি মারা গেছেন, কিন্তু আমরা বিশ্বাস করলাম না। বুঝতে পারলাম তারা আমাদের ঠকিয়েছেন। আমরা শপথ করলাম যদি কখনো দেশে ফিরতে পারি এর প্রতিশোধ নেব। আন্দামানবাসী এই টাঙ্গাকে পেলে কিভাবে? এরপরেই ওকে পাই। জঙ্গলে পড়ে মরছিল,
আমি একটা ওষুধ জানতাম, তাই দিয়ে ওকে বাঁচায়। ওর সঙ্গেই আন্দামান থেকে পালাবার মতন মারতে থাকি। সে আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত বলে জানায়। তারই একটা ডোঙায় চড়ে কিছু খাবার আর জল নিয়ে আমরা দুজন আন্দামান থেকে পালালাম। কীভাবে যে শেষ পর্যন্ত দেশে পৌঁছই এসব বলতে গেলে অনেক ঘটনা। না, সেই সব ঘটনা এখন আমাদের না শুনলেও চলবে। দেশে ফিরে কি করলে তাই বলো। প্রথমেই ফতেপুর সিক্রিতে গেলাম, দেখলাম জহরত নেই। তারা নিয়ে গেছে বুঝতে দেরি হলো না। খবর নিয়ে জানলাম ডাক্তার নিরুদ্দেশ হয়েছে, তার কোনো খবর নেই। এরপর কাশি গিয়ে কমিশরিয়েট বাবুর সন্ধান নিলাম, শুনলাম তিনি আগ্রায়। বাড়ি খুঁজে বার করলাম। সেদিনই তার জানলা দিয়ে উঁকি মারলে, আর তারপরেই তাঁর মৃত্যু হয়। হ্যাঁ, দেহ দাহ করতে নিয়ে যাওয়ার পর আমি ঘরের ভিতর ঢুকি, কিন্তু জহরত খুঁজে পেলাম না। চারি স্বাক্ষর লিখে দিয়ে চলে এলে। হ্যাঁ, এরপর তার ছেলেদের উপর নজর রাখতে শুরু করি। তারপর যা যা ঘটেছে তা আমার জানা। তবে কমিশরিয়েট বাবুর ছেলের ওপর আমার কোনো রাগ ছিল না, তাকে মারতে চাইনি। আমার দরকার ছিল জহরতের সিন্ধুক, কিন্তু অত রাতে ঘরে যে কেউ জেগে থাকতে পারে তা টাঙ্গা ভাবতে পারিনি। লোক দেখেই তীর চালিয়ে দিয়েছে। সেই দড়ি বেয়ে বাঁদরের মতো তরতর করে ওপরে উঠেছিল। ছাদের ওপরের ফাঁক দিয়ে ঘরে লোক দেখেই তীর ছুঁড়ে দেয়। ঘরের ভিতর লাফিয়ে পড়ার আগেই কমিশরিয়েট বাবুর ছেলে মরে যায়। সব কথাই আপনাদের বললাম, আর আন্দামানে যাওয়ার ইচ্ছে নেই। ফাঁসি হলে খুব একটা অখুশি হব না। দিন, আর একটা চুরুট দিন। নৌকা যখন আগ্রার ঘাটে এসে লাগল তখন রাত প্রায় শেষ। দারোগা সাহেব আসামিদের নিয়ে সদল বলে কোতোয়ালিতে চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, জহরতের সিন্দুকটা কিন্তু জল থেকে তুলতেই হবে। আর জায়গাটা আপনার মনে আছে তো গোবিন্দবাবু? হ্যাঁ, কিছুটা তো আছেই। পুলিশের লোকজনেরা চলে যাবার পর গোবিন্দবাবু বললেন, প্রতিভা ওদিকে বড়ই ব্যস্ত হয়ে আছে। আপনি গিয়ে তাকে সব কথা জানিয়ে তারপর বাসায় আসুন। আমি সন্ধেবেলা গিয়ে আচার্য মশাই আর প্রতিভার সঙ্গে দেখা করে আসব। এ কথা শুনে আমি প্রতিভাদের বাড়ির দিকে চললাম। সে প্রায় সর্বদাই আমাদের প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে থাকত। আমাকে দেখেই ছুটে বাইরের ঘরে চলে এলো। আমি তাকে আগাগোড়া সব কথা বললাম। সে মন্ত্রমুগ্ধের মতো সব শুনল। এরপর আমি বেরোবার জন্য উঠে দাঁড়ালাম। ঘর থেকে বেরিয়ে আসার আগে বললাম, প্রতিভা, তোমার সঙ্গে বোধহয় এই আমার শেষ দেখা। প্রতিভা একটু যেন চমকে উঠে জিজ্ঞাসা করল, কেন? অনেকদিন হয়ে গেল, এবার দেশে ফিরব। প্রতিভা কোনো কথা বলল না। বিমর্ষ মুখে আমার দিকে তাকিয়ে রইল। আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে পড়ল, তুমি যাবে আমার সঙ্গে? এর উত্তরে প্রতিভা কি বলেছিল বা তারপর আমি আর কি কি বলেছিলাম তা আমার কিছুই মনে পড়ছে না। একটা অদ্ভুত ঘোরের মধ্যে বেশ খানিকটা সময় কেটে গিয়েছিল। ঠিক কতটা তাও এখন আমি বলতে পারবো না। তবে এটা মনে আছে যে আচার্য মশাইয়ের সঙ্গে দেখা করে আমি যখন চলে আসি তখন প্রতিভার মুখ ছিল লজ্জা রাঙা, আর আমার চোখে বিশ্বজয়ের দীপ্তি। বাসায় ফিরে আসার পর গোবিন্দবাবু কয়েক মুহূর্ত আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কি ডাক্তার, আমার কথাটা ফুলল তো? সবই ভবিতব্য। মানে কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। বৃথা চেষ্টা ডাক্তার, জানেনই তো আমার কাছে কিছুই গোপন করা যায় না।
এরপর আরও কয়েকটা দিন কেটে গেল। অনেক অনুসন্ধান করেও জহরতের বাক্স জল থেকে খুঁজে আনা গেল না। এতে অবশ্য আমরা কেউই খুব একটা দুঃখিত হলাম না। মংলু এবং অন্যান্য দাঁড়িমাঝিরা খালাস পেয়ে গেল। আমি প্রতিভাকে নিয়ে দেশে ফিরলাম। গোবিন্দবাবু আমাদের রেলে তুলে দিতে এলেন। গাড়ি ছাড়বার সময় বললেন, ডাক্তার, আপনি শেষ পর্যন্ত আসল জহরত নিয়ে ঘরে চললেন। তবে এই অধমকেও সময়ে সময়ে একটু মনে করবেন। আমি গোবিন্দবাবুর হাত দুটো ধরে বললাম, আমার প্রতিভা আমার চিরসঙ্গিনী, আর আপনার প্রতিভা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। এতক্ষণ আপনাকে শোনাচ্ছিলাম পাঁচকড়িদের গল্প গুপ্ত জহরত। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, প্রতিভা সঙ্গীতা, আচার্য মশাই মিতুল, বরেন্দ্র এবং আব্দুল অপু, দারোগা সাহেব সঞ্জিত, গোবিন্দবাবুর সংলাপগুলো বললেন সঞ্জয়, এবং ডাক্তার বসুর চরিত্রে গল্প পাঠেছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।